রাজস্ব বর্জন ও মতিউর তৈরির কারখানা জব্দ এনবিআরের আরেক কর্মকর্তার স্থাবর সম্পত্তি অবরুদ্ধ 14 জনের 87টি ব্যাংক হিসেব। বিপদে মতিউরের আত্মীয় স্বজন হঠাৎ করেই বাবার প্রতি মেয়ের ক্ষোভ প্রকাশ্যে স্ত্রী লাকি। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত 3, দমকল কর্মীদের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। বস্তায় মূল্য লেখা বাধ্যতামূলক হলেও বাস্তবায়ন নেই চাল বাজারে, বেপরোয়া মিল মালিকরা বাস্তবায়নের কাজ চলছে দাবি প্রশাসনের। এবং টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ইংল্যান্ডকে 68 রানে হারিয়ে ফাইনালে ভারত, 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা আকসার। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ড যেন মতিউর তৈরির কারখানা। এবার জব্দ হলো এনবিআরের আরেক কর্মকর্তার ব্যাংক হিসেব। দুদকের অনুসন্ধানী রিপোর্টের ভিত্তিতে বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের নামে বেনামে থাকা সব স্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এই কর্মকর্তা সহ মোট 14 জনের 87টি ব্যাংক হিসেব ফ্রিজ করা হয়েছে। আরো জানাচ্ছেন কায়েস রাহাত। অনুসন্ধানে বেরিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ডের একের পর এক থলের বেড়াল। মতিউরের ছাগল কাণ্ডের পর এবার দুদক জালে ধরা পড়েছে আরেক কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সাল। তার বিরুদ্ধে রয়েছে বিশাল দুর্নীতির অভিযোগ। মানি লন্ডারিং, ঘুষের বিনিময়ে কর কর্মকর্তাদের বদলি বাণিজ্য, আয়করদাতাদের ভয় ভীতি প্রদর্শন করে অর্থ গ্রহণ সহ রয়েছে এর মাধ্যমে 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অবৈধ এই অর্থের বিনিময়ে স্ত্রী শ্বশুরের নামে রাজধানীর বিভিন্ন জায়গায় কিনেছেন বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি, প্লট, জমিজমা সহ নামে বেনামে কিনেছেন কোটি কোটি টাকার সঞ্চয়পত্র। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেনের আদালতে শুনানির পর দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজলের আবেদনের প্রেক্ষিতে ফয়সাল সহ 14 জনের 87টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 6,96,00,000 টাকা এবং ফয়সাল সহ 7 জনের নামে থাকা 15টি সঞ্চয়পত্রে 2,55,00,000 টাকা অবরুদ্ধ করেছেন আদালত। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকা থেকে সাইকেল র্যালি উদ্বোধনে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদার বানানো যারা চক্রান্ত করেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে এবং সেই আওয়ামী লীগ আজকে যে অর্জন, উন্নয়ন, সমৃদ্ধি সবই কিন্তু স্বাধীনতা পিতার হাতে, মুক্তি হচ্ছে কন্যার হাতে। পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে মুক্তি, এবং আওয়ামী লীগ সেটা করে যাচ্ছে। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। আমরা বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের 71-এর পরীক্ষিত বন্ধু। আপনারা তো হৃদয়ে চেতনায় স্বাধীনতা ধারণ করেন না, কাজে 71-এর চেতনাও আপনারা ধারণ করেন না। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন। স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ। যাক, আমি আজকে তরুণ সমাজকে আহ্বান জানাবো, এদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ
এদেশের উন্নয়ন অর্জন সেটাও আওয়ামী লীগের হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি সংগ্রাম চলছে। আমি তরুণ সমাজকে আজকে আমাদের যে নির্বাচনী অঙ্গীকার, তরুণদের, বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। আমি তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে আমি আজকের এই প্লাটিনাম জুবলি উপলক্ষে আতিকুল ইসলাম আয়োজিত এই সাইকেল র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেছে। জয় বাংলা, জয় বাংলা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকা থেকে সাইকেল র্যালি উদ্বোধনের কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের আত্মীয় স্বজনের আইসি জীবন এখন যেন দুর্বিষহ হয়ে উঠেছে। বিপদে পড়ে দাঁড়ে দাঁড়ে সাহায্য চাইছেন মতিউর, কিন্তু পাশে নেই পরিবার। উল্টো বাবার প্রতি ক্ষোভ জানিয়ে কেটে পড়েছেন কানাডায় বিলাসী জীবন কাটানো মেয়ে ফারজানা রহমান ইস্পিতাও। মতিউর কাণ্ডে নতুন সমালোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে তার হজের একটি ছবিও। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রীর মেয়ে ফারজানা রহমান ইপসিতা। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর প্রথমে বাবার পক্ষ নিয়ে কথা বললেও পিতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসার পর অবস্থান পাল্টাচ্ছেন তিনিও। যার টাকায় কানাডায় তার বিলাসবহুল জীবন, সেই বাবাকেই দোষারোপ করছেন ইস্পিতা। স্বজনদের কাছে ভয়েস মেসেজে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মতিউর ধোঁকা দিয়েছেন উল্লেখ করে ছেড়ে না দেওয়ার হুমকিও দেন ইপসিতা। আমার বাবার নিয়ে আমার এখন কোনো ইচ্ছাই নেই তার প্রতি করা। আমার তার উপর জিদ, সে আমার মারে ধোঁকা দিছে, সে আমারে ধোঁকা দিছে, আমার ভাইরে ধোঁকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে, সে আমাদের ধোঁকা দিছে। আমি তাকে ছাড়ব জীবন না। এক ছাগলেই শেষ মতিউর। আয়ের বিপরীতে তার এবং তার পরিবারের সদস্যদের বিলাসী জীবন প্রকাশ্যে আসায় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলের ট্রাইব্যুনাল থেকে বাদ পড়েছেন। হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পর্ষদের পদও। স্থগিত হয়েছে মতিউর সহ তার স্ত্রী সন্তানদের ৮টি ব্যাংক হিসাব এবং পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। এমন অবস্থায় বিপদ থেকে রক্ষায় দাঁড়ে দাঁড়ে সাহায্য চাইছেন মতিউর। সবশেষ কাস্টমসের সহকর্মীদের পাশে চান তিনি। অবিলম্বে বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশনের বিবৃতি চান তিনি। এ বিষয়ে অনুরোধ জানিয়ে কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আবেগঘন দীর্ঘ বার্তা পাঠাচ্ছেন মতিউর। এদিকে রাজস্ব কর্মকর্তা হয়েও ফাঁকি দিয়েছেন বিপুল পরিমাণ রাজস্ব। শুধু রাজধানীর পূর্বাচলে দলিল রেজিস্ট্রির সময় জমির মূল্য কম দেখিয়ে স্বামী স্ত্রী মিলে ফাঁকি দিয়েছেন ১,৫৪,৩৬,০০০ টাকার বেশি রাজস্ব। ছাগলকাণ্ডের পর প্রকাশ্যে আসে মতিউরের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকির অডেল সম্পত্তির তথ্য। বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে আসেন তিনি। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে উপজেলা পরিষদে আসেন লাকি। পরে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। এত আলোচনার মাঝে খোঁজ মিলছে না মতিউরের। তবে সবশেষ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে তার হজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে মোহাম্মদিয়া প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৩ জন, আহত আরও কয়েকজন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 1:35 দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি স্টেশনের 8টি ইউনিট 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুর স্টেশনের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। রাত 3:30টার পর যোগ দেয় আরও 2টি ইউনিট, তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। ওগুলা আমি আজকে শুক্রবার বৃহস্পতিবার বাড়ি চলে গেছি। আমি বাড়িও গেছি, বলতেছে দোকানে আগুন লাগছে নিচে 2 তলায়। তখন আমি শুনছি আর কি ও 5 তলায় থাকে। আমি বলছি তুই 6 তলায় বের হয়েছে, তো বলছি আধা ঘন্টা কথা বলছি। ও বাথরুমে ঢুকে বসে আছে কি আমার ওখানে। কি নাম ওর? কজন লাশ নিয়ে আসছেন? আমি আনছি 2টা, আমরা কিন্তু 4 জন, আর 2 জন শরীর নিয়ে আহত আর কি। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে মোহাম্মদিয়া প্লাজা মার্কেটে ভয়াবহ আগুনে প্রাণ গেছে অন্তত 3 জনের। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী AKM নাজিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজিম, রিয়াজউদ্দিন বাজারে আগুনের সবশেষ কি খবর রয়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, যেমনটা বলছেন, গতকাল রাত 1টার দিকে মূলত রিয়াজউদ্দিন বাজার একটি মোবাইল মার্কেট, এখানে মোবাইলের বিভিন্ন সরঞ্জাম সহ ইলেকট্রনিকের বিভিন্ন সরঞ্জাম বিক্রি করা হয়। এখানে রাত 1:30 একটি শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে। তারপর আসলে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 5 ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর 5টার দিকে এই আগুন নিয়ন্ত্রণ আনে, কিন্তু এতক্ষণেই আসলে এখানে অনেকগুলো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি হচ্ছে যে এটি একটি গেঞ্জি পরিবেশ। আসলে এখানে চট্টগ্রামে যতগুলো মার্কেট বা বহুতল ভবন রয়েছে অগ্নিঝুঁকিতে, তার মধ্যে এটি অন্যতম। কারণ এই ভবনটি পুরোটাই অগ্নিঝুঁকির মধ্যে ছিল। এখানে সার্ভিস পৌঁছানোর খুব ব্যাক পেতে হয়েছে বলে আমরা জেনেছি। এবং এই আগুনের পর এখন এখানে কয়েকটি দোকান, যে দোকানগুলোতে মোবাইলের বিভিন্ন সরঞ্জাম, মোবাইলের বিভিন্ন পার্টস বিক্রি করা হয়, এগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি এই ঘটনায় এখন পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি 4 জনের মৃত্যু হয়েছে। কারণ আজ ভোরেই এখানে 3 জনের মৃত্যু হয়, তারপর মেডিকেলে আসলে 1 জনের মৃত্যু। এই ঘটনায় আমরা যতটুকু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পেয়েছি, এখানে 5 জনের আহত হয়েছেন। এখন পর্যন্ত আসলে এটি একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা এখানকার একজন দোকানদার, যিনি এখানেই মোবাইলের দোকান আছে, ওনার একটু কথা বলার চেষ্টা করবো আসলে কিভাবে এখানে আগুন লাগা। আর এটা তো একটা গেঞ্জি পরিবেশ, আপনারা এখানে কিভাবে ব্যবসা পরিচালনা করছেন? এখানে গেঞ্জে পরিবেশ বলতে, এখানে যেহেতু হোলসেল মার্কেট, একটু সবাই মার্কেট একটার সাথে একটা এই অ্যাটাচ থাকে, সেপারেট কোনো মার্কেট না। শপিং মল হলে সেপারেট, যেহেতু এটা বাজার, একটা রিয়াজউদ্দিন বাজার, ওইটাই ঠিক আছে। কিন্তু গেঞ্জি পরিবেশ এটা কোনো বড় বিষয় না। কিন্তু বড় বিষয় হচ্ছে যাতায়াত ব্যবস্থা অথবা বিদ্যুৎ যেগুলি লাইন আছে, এখানে দেখেন তারগুলি কিভাবে জটলা লেগে আছে। এগুলি নির্দিষ্ট একটা লাইন দিয়ে চালাবে অথবা ফায়ার আগুন নির্বাপক একটা ব্যবস্থা, এগুলি বলতে এখানে নাই। যেহেতু 1:30টার দিকে ব্রাদার্স টেলিকমে আগুন সূত্রপাত, ওই ব্রাদার্স টেলিকম 1:30টার দিকে আগুন সূত্রপাত হওয়ার আশেপাশে 5টা ফায়ার সার্ভিসের ধোঁয়া দেখার পর ফোন দিছে, আধা ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস চলে আসছে। যেই লাইন দিয়ে সহজে ঢুকবো ওই লাইন দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকে নাই, অন্য লাইন দিয়ে ঢুকতে আরো 15 মিনিট দেরি হয়েছে। যদি ওই লাইন দিয়ে কাছাকাছি ঢুকতে পারতো, ওই আরো 4টা দোকান বেঁচে যেত, হয়তো ব্রাদার্স টেলিকমটা পুড়ে যেত, আর 4টা দোকান বেঁচে যেত। ওরা আস্তে আস্তে আরো 4টা দোকান আগুন ছড়াই গেছে। ওই 4টা দোকান সহ ব্রাদার্স টেলিকম সহ টোটাল 5টা দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এর পাশাপাশি আমার দোকান ছিল, আমার দোকান ধোঁয়ায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মালামাল। কিন্তু এই 5টা দোকানে আমার জানা মতো, যেহেতু আমি একটা সেম ব্যবসায়ী, 7 থেকে 8 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি পোষায় আসার মতো সম্ভব না আমার মনে হয়। জি, যেমনটা শুনছিলেন যে ব্যবসায়ী বলছেন ওনার যে ক্ষতি হয়েছে সেটি সম্ভব না। তবে উনি যেটাই বলছেন, এখানে আসলে বিদ্যুতের যেসব তার রয়েছে, অন্যান্য যেসব তারগুলো রয়েছে, এগুলো খুব গেঞ্জি পরিবেশে এখানে থাকা চলা। আর এখানে যে মার্কেট গুলো রয়েছে, পুরো মার্কেট আসলে বলা যায় গেঞ্জি। কারণ এখানে ছোট বড় এলাকার ভিতরে বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে, সেগুলো যাতায়াতের আসলে তেমন 2 থেকে 3 জন আসলে এই এলাকাগুলোতে যাতায়াত করতে পারে। ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করা খুবই দুষ্কর। তারপরেও ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে প্রায় 5.5 ঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
পাশাপাশি আশপাশের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করেছিল, কিন্তু এখানে যে দোকানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেগুলো আসলে পুড়ে ছাই হয়ে গেছে, কারণ ভবনগুলো আসলে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, কারণ ভবনের বিভিন্ন আস্তর থেকে শুরু করে ভবনের আস্তরগুলো খুলে যাচ্ছে আগুনে। ভবনও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, কারণ যে কোনো সময় ভবনেও দুর্ঘটনা ঘটতে পারে বলে আমরা এসে এখানে জেনেছি। কারণ এখানকার যারা দু একজন ব্যবসায়ী যাদেরকে আমরা পেয়েছি তারা যেটি বলছেন, আসলে এই সরু গলি হওয়ার কারণে ফায়ার সার্ভিস বিদ্যুতের জঞ্জাল, সেই জঞ্জালের কারণে আসলে এই ঘটনাটা ঘটতে পারে। এখন এগুলো আসলে দেখার খুবই প্রয়োজন। আপনি দেখছেন এখানে আগুনের যে ক্ষয়ক্ষতির চিহ্ন যেটি রেখে গেছে, সেটি এখনো এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে আগুনের তাপ এখন আমরা অনুভব করতে পারছি। এই আগুনের তাপ আসলে এখানে দাঁড়ানো খুব মুশকিল, কারণ এই মার্কেটে সরু গলি দিয়ে প্রবেশ করা এবং এগুলো দেখানো খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানকার যতগুলো দোকান রয়েছে দ্বিতীয় তলায় মার্কেটের সবগুলো আসলে আগুনে ছাই হয়ে গেছে, কারণ প্রতিটা দোকানের ভিতরেই পরে আপনি দেখছেন তারের যে জঞ্জাল, এখানে তারের জঞ্জালের কারণে আসলে এই মার্কেটে আরো ভয়াবহ অবস্থা, কারণ আশপাশেও যতগুলো মার্কেট রয়েছে সবগুলো ঝুঁকিপূর্ণ। আরেকটি কথা বলা যায়, চট্টগ্রামে যতগুলো মার্কেট, শপিং মল, আপনার বহুতল ভবন অগ্নি ঝুঁকিতে রয়েছে, তার মধ্যে এই মার্কেট রেজিন বাজারের এই কয়েকটি মোবাইল মার্কেট এবং ইলেকট্রনিক্স পণ্য বিক্রিকারী প্রতিষ্ঠান রয়েছে, সবগুলো আসলে ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছে, কারণ এখানে সরু গলি, গিঞ্জি একটা পরিবেশ, মূলত এগুলোর কারণে এখানে অগ্নির ঘটনা থাকে। তো যেটি বলা যায় এখানে ধোঁয়ায় আচ্ছন্ন, আমরা যেটি জেনেছি স্পটে মানে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়, পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরো একজনের মৃত্যু হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মোট এই ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছে 2 জন নারী সহ 5 জন। কারণ এই ভবনের উপরেই অনেকেই অস্থায়ীভাবে বসবাস করেন, কেউ ব্যাচেলর বসবাস করেন, সেটি আমরা দেখেছি। কারণ হচ্ছে যে এই এখন পর্যন্ত তবে আমরা যতটুকু ফায়ার সার্ভিস পক্ষ থেকে সেই ঘটনা একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি গঠন করার পর এই ক্ষয়ক্ষতি নির্বাপন সহ অন্যান্য সামগ্রিক যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। তবে একটি বিষয় জানা যাচ্ছে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে বারবারই বলা হয় যে যেগুলো মার্কেট, শপিং মল, বহুতল ভবন, আবাসিক এলাকা যেগুলো অগ্নিঝুঁকির মধ্যে রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করার বা সেগুলো নিয়ে কাজ করার, কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে টাকা দিয়ে হলেও কর্তৃপক্ষ বা অন্যান্য পক্ষ এটা দেখে না। নাজিম, আপনাকে ধন্যবাদ। রিয়াজউদ্দিন বাজারে আগুনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতিমধ্যে সাইকেল র্যালি শুরু হয়েছে, আমরা সরাসরি চলে যাব সেখানে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি উচ্চ আদালতের নির্দেশনাও মানছে না। প্রতিষ্ঠানটির এক কর্মচারীর করা রিট পিটিশনের আদেশে বিএমডিকে 4 সপ্তাহের মধ্যে আবেদনকারীকে পদোন্নতি ও 3 মাসের মধ্যে জনবল কাঠামো দাখিলের নির্দেশ দেন আদালত।
যদিও বিএমডিএ কর্তৃপক্ষ বলছে তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। কাজী শাহেদের প্রতিবেদন। সহকারী মেকানিক থেকে উপসহকারী প্রকৌশলী, সিনিয়রকে টপকে জুনিয়র পদোন্নতি পেয়েছেন। দাখিল পাশ করেও পদোন্নতি পেয়ে হয়েছেন প্রকৌশলী। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে এমন পদোন্নতির ঘটনা ঘটেছে নির্বাহী পরিচালক আব্দুর রশিদের হাত ধরে। বিএমডিএর সহকারী মেকানিক নাহিদ আলীর করা রিট পিটিশনের পর এমন ঘটনা প্রকাশ্যে আসে। আমি মেকানিক হিসেবে আছি, আমার যারা জুনিয়র তাদেরকে উপসহকারী প্রকৌশলী করছি। আমি অনেকবার ডিপার্টমেন্টে আবেদন করছি যে আমার যারা জুনিয়র তারা আমার টপকায় প্রমোশন নিয়েছে, আমাকে দেওয়া হোক। বারবার তাগিদা দেওয়ার পরেও আমাকে প্রমোশন দেয়নি। গত 20 মে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের যৌথ বেঞ্চে শুনানি শেষে নাহিদ আলীকে পদোন্নতি ও 3 মাসের মধ্যে জনবল কাঠামো হাইকোর্টে উপস্থাপনের আদেশ দেন। মাননীয় বিচারপতি উনি যে অর্ডার দিয়েছেন সেখানে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে এবং সেই সাথে তিনি বলেছেন যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যে অর্গানোগ্রাম সে অর্গানোগ্রামটা দাখিল করতে। যদিও আদালতের সেই নির্দেশনা মানছে না বিএমডিএ কর্তৃপক্ষ। সংস্থাটির নির্বাহী পরিচালকের দাবি, আদালতের ওই আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা। আমরা আদালতের সেই কপিটা আমরা পেয়েছি, আমরা আইনগতভাবে মোকাবেলা করার জন্য অলরেডি আমরা প্রস্তুতি নিয়েছি। দীর্ঘদিন ধরেই জনবল কাঠামো নিয়ে অসন্তোষ আছে বিএমডিএতে। চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আছে ইচ্ছেমতো পদোন্নতি দেয়ার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সংবাদ সকালে আরো থাকছে। নাজুক ফ্লাইওভারের ড্রেনেজ ব্যবস্থা, উড়াল সড়ক থেকে বর্ষায় পানি সড়কে পড়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের পাইপে জন্ম নিচ্ছে বটগাছ। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার বস্তার গায়ে মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করলেও এ পর্যন্ত বাজারে তার বাস্তবায়ন নেই। সিদ্ধান্তের 2 মাস পেরিয়ে গেলেও হাতে গোনা 2-1 মিল মালিক আংশিক বাস্তবায়ন করলেও বাকি মালিকরা আছে নিয়ম না মানার তালিকায়। প্রশাসন বলছে সরকারের নির্দেশনা না মানার কোনো সুযোগ নেই। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে চাল নিয়ে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। সরকারের নানা পদক্ষেপের পরেও নিয়ন্ত্রণে আসেনি দেশের চালের বাজার। ফলে চালের বাজার নিয়ন্ত্রণে গত ফেব্রুয়ারিতে খাদ্য মন্ত্রণালয় চালের বস্তার গায়ে দাম লেখার পাশাপাশি ধানের জাত, মিলের নাম ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করে। গত 14 এপ্রিল পহেলা বৈশাখ থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা থাকলেও তার 2 মাস পেরিয়ে গেলেও বাস্তবে তা এখনও কার্যকর হয়নি। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে হাতে গোনা 2-1 মিল মালিক আংশিকভাবে তথ্য লেখা শুরু করলেও অধিকাংশ মিল মালিকরাই বস্তায় এসব তথ্য ছাড়াই সরবরাহ করছেন চাল। এতে ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পয়লা বৈশাখ থেকে ঠিক আছে, চাউলের যেমন নাম, চাউলের দাম এবং চাউলের তারিখ দেওয়ার কথা ছিল মিল মালিকদের, সেটা মিল মালিকরা 2 মাস পার হয়ে গেলেও সেটা কিন্তু করে নাই। রেখা তো নেই, আরো দাম বেশি। খুচরা বিক্রেতারা বলছেন হাতে গোনা 2-1 বাদে খাজানগরের মিলগুলোতে এখনো বস্তার গায়ে তথ্য লেখা শুরু করেননি মিল মালিকরা। তাই আগের মতোই তথ্য ছাড়াই বস্তায় তাদের বিক্রি করতে হচ্ছে চাল। সবেমাত্র কয়েকটা মিলের লিখিত পাচ্ছি এবং বেশিরভাগ মিলই এখনো লেখি নাই। মিনিকেটের কিছু বস্তায় ওরা দামটা লিখছে, রেটও নাই, ধানের নামও নাই। এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে চালকল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। তারা বলছেন সরকার পরিপত্র জারি করলেও তাদের কিছু করার নেই। জাত এবং যে ডেটের যেই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার জন্য আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছ থেকে আমরা 6 মাস সময় নিয়েছিলাম। 2 মাস পার হয়ে গেলে করছি না, এই জন্য যে আমাদের কাছে সহজ কোনো এখন পর্যন্ত আমরা পাই নাই। সাল দিলে ভালো, যে 24 সাল পার হয়ে গেলে 25 সালে চালের বস্তাটা যদি বিক্রি থাকে হয় তাহলে বলা যাবে যে চালটা আপনার ডেট পার হয়ে গেছে। তবে প্রশাসন বলছে সরকারি নির্দেশনা না মানার কোনো সুযোগ নেই। নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তারা। অনেকগুলো চাউল মালিক এটি প্রতিপালন করছে, আর কেউ কেউ এখনো প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এটি যেন দ্রুতই বাস্তবায়ন হয় সে বিষয়ে খাদ্য অফিসার সহ আমাদের জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সকলেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার চালের দাম নির্ধারণ সহ নানা পদক্ষেপ নিলেও তা কার্যকর করা সম্ভব হয়নি। তাই সরকারের বস্তার গায়ে চালের মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা আদেও শতভাগ কার্যকর হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দিহান।
নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার পরিস্থিতি, দরদাম কেমন এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহের বাজারে বেশ কয়েক প্রকার সবজির দাম বেড়েছে। অর্থাৎ ভোক্তারা বলছেন যে প্রতিনিয়ত সবজির দাম বেড়ে যাওয়ায় তাদের কিন্তু হাসপাস অবস্থা হয়ে উঠেছে। আর বিক্রেতারা বলছেন যে সবজির আমদানি কম হয় কিছুটা কিন্তু সবজির দাম কমেছে, তারা সেই বিষয়টি বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের নগরীর শান্তিপাড়া রেল ক্রসিং বাজারে রয়েছি। এই বাজারে আপনার মাধ্যমে সবজির দাম একটু দর্শকদের জানাতে চাই। অর্থাৎ আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। আমরা দেখেছি গত সপ্তাহে এই বেগুন বিক্রি হয়েছিল 90 থেকে 100 টাকা কেজি দরে। এছাড়াও পটল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, গত সপ্তাহে 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়াও টমেটো বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে। অর্থাৎ বলা যায় যে প্রতিনিয়ত যে সবজির দাম বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং বিক্রেতারা বলছেন যে আমদানি কিছুটা কমে যাওয়ায় সবজির দাম কিন্তু বেড়েই চলেছে। এছাড়াও আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, অর্থাৎ 60 থেকে 70 টাকা কেজি দরে বিভিন্ন রকমের আলু কিন্তু বিক্রি হচ্ছে। আর একটু মাছের বাজারের দিকে যদি আমরা তাকাই, মাছের বাজারেও কিন্তু একেবারেই চড়া রয়েছে। অর্থাৎ দেশি জাতীয় মাছ 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে মাছ রয়েছে সেগুলো কিন্তু 500 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকের বাজারে 170 টাকা কেজি দরে। এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। অর্থাৎ এই যে বাজারের ঊর্ধ্বমুখী সেই বিষয়টি নিয়ে ভোক্তারা খুব প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি আসলে জোরদার না করা হয় তাহলে এই যে অবস্থা সেই অবস্থা কিন্তু কখনো স্থিতিশীল হবে না, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা মূলত যারা বাজার মনিটরিং কাজে নিয়োজিত থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে প্রতিনিয়ত ব্যবসায়ীদের সঙ্গে তারা কথা বলছেন, বাজারের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যেন না হয় সেই বিষয়টি খেয়াল রাখার জন্য তারা কিন্তু কথা বলছেন। এছাড়াও তারা বলছেন যে বাজারে অর্থাৎ ময়মনসিংহের সবচেয়ে বড় বড় যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু তাদের যে মনিটরিং ব্যবস্থা সেই ব্যবস্থা জোরদার করেছেন এবং তাদের ভ্রাম্যমাণ আদালতও কিন্তু তারা পরিচালনা করছেন। তারপরেও এই বাজার নিয়ন্ত্রণে না আসায় ভোক্তারা খুব প্রকাশ করেছেন। ভোক্তারা বলছেন যে বাজারে এসে তাদের আয় ব্যয়ের সঙ্গে তাদের হিসাব কিন্তু কোনোভাবেই মেলাতে পারছে না এবং সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু বারবার তাকে দিচ্ছিলেন। অর্থাৎ এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা যারা আছেন তারা কিন্তু বলছেন যে বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন এবং ভোক্তারা বলছেন যে প্রতিনিয়ত বাজার মনিটরিং যদি না করা হয় তাহলে এই যে অস্থিরতা সেই অস্থিরতা এই ছিল আমার কাছে ময়মনসিংহের নিত্য প্রয়োজনীয় বাজার থেকে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ থেকে বাজার পরিস্থিতি এবং দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। দেখছেন সংবাদ সকাল। একটু বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানী, তৈরি হয় চরম জলাবদ্ধতা। এরই মধ্যে 2 সিটি কর্পোরেশন ড্রেন ও খাল পরিষ্কার সহ নানা উদ্যোগ নিলেও তাদের নজরে আসেনি ফ্লাইওভারের ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই ফ্লাইওভার থেকে পানি পড়ে সড়কে সরাসরি, ফলে জলাবদ্ধতা সহ তৈরি হচ্ছে খানাখন্দ। রক্ষণাবেক্ষণের অভাবে পানি নিষ্কাশনের পাইপেও জন্ম নিচ্ছে বড় বড় বটগাছ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে দেশের যোগাযোগ অবকাঠামো। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। দেখে মনে হচ্ছে ঝর্ণাধারা বইছে রাজধানী জুড়ে, তবে এটি কোনো ঝর্ণাধারা নয়। যোগাযোগ খাতে যুক্ত হওয়া ফ্লাইওভার থেকে সড়কে বৃষ্টির পানি পড়ার দৃশ্য। রাজধানীর ফ্লাইওভারগুলো থেকে পানি নিষ্কাশনের যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে জলাবদ্ধতা আরও বাড়াচ্ছে। বৃষ্টির পানি সরাসরি সড়কে পড়ায় তৈরি হচ্ছে খানাখন্দ, কারণ হচ্ছে জনভোগান্তির। ফ্লাইওভার সব পাইপটা দেখছেনি, সব পাইপ থেকে পানি বাইর হয়। কোনো পাইপের ফ্লাইওভারের একটা দায়িত্বশীল লোক আছে, তাদের তো একটা কাজ নাই, তাদের কি কাজ এটা দেখতে পারে না। এই পানি যদি এখানে জমে
তো দুই চারদিকে দিয়ে পানি যায়, যদি এক জায়গায় মোচক মার্কেটের দিকে যদি পানি পড়ে, পানি তো উপর থেকে বন্যা, নিচের থেকে বন্যা, চারোদিকে দিয়ে খালি বন্যায় বন্যায়। ফ্লাইওভার থেকে যে নিচে পানি পড়ে, এটা যদি ফ্লাইওভার থেকে পানি নিষ্কাশনে যদি ড্রেন করা হতো সুন্দর করে, তাহলে দেখা যায় যে নির্দিষ্ট স্থানে পানিগুলো পড়তো। ফ্লাইওভার উপর দিয়ে যে পানিটা জমে নিচে পড়ে, এই পানিটা কোথায় যাবে? নিচের পানিটা তো যেতে পারে না, তারপর ফ্লাইওভারের পানি, তারপর এখানে কত ডাবল পানি সৃষ্টি হলো, উপরের ফ্লাইওভারের পানি, নিচের পানি। ফ্লাইওভারগুলোয় যে পানি নিষ্কাশনের পথ ছিল তার বেশিরভাগই এখন অযত্ন অবহেলায় কোনো কাজে আসছে না। কোনো কোনো ফ্লাইওভারের নিচে পানি নিষ্কাশনের পাইপের মধ্যে জন্মেছে বটগাছও, আবার কোনো কোনো অংশের পাইপ ভেঙে পড়েছে। এমন বেহাল দশার পরও ফ্লাইওভারের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে গণমাধ্যমের কাছে বরাবরের মতো কর্মকর্তাদের আশ্বাস, খুব শীঘ্রই নেওয়া হবে কার্যকর ব্যবস্থা। আমাদের অংশে আমরা এটিকে জানেন যে এটিকে নান্দনিক করার জন্য একটি প্রকল্প আমরা অলরেডি করছি। আমার যতটুকু জানা মতে এরকম বটগাছ জন্মানো নেই, তবু আমরা আপনাদের আবার খতিয়ে দেখব, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আর পাইপের বিষয়গুলো হয়তো বলতে পারেন যে কারণ অনেক দিন রাস্তা নির্মিত হয়েছে, সেখানে কিছুটা পরিবর্তন কি বলে যে পুরাতন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সেটি রিপ্লেসমেন্টের বিষয়গুলো আসবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বড় বড় বিনিয়োগ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে টেকসই হচ্ছে না। বর্তমানে যে ফ্লাইওভারগুলি ঢাকার কেন্দ্রস্থলে হয়েছে, এগুলি কিন্তু মেইনটেনেন্স প্র্যাকটিস নাই বললেই চলে। জলাবদ্ধতার উপরেও কারণ হচ্ছে, নিচেও কারণ হচ্ছে, এবং আমাদের সড়কগুলি টেকসইয়ের যেই উন্নয়নের ভূমিকাটা রাখার কথা, সেখানে একটা অন্তরায় হচ্ছে। ফ্লাইওভার রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত সিটি কর্পোরেশনের পদক্ষেপ চান এই বিশেষজ্ঞ। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। এখন থেকে প্রতি বছর 2000 কর্মী নেবে সংযুক্ত আরব আমিরাত। আর এ বছরই মধ্যপ্রাচ্যের দেশটিতে যাবে 1300 ট্যাক্সি চালক। সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাতে এসব বলেন ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। তিনি জানান, বেতনাদি ও সুযোগ সুবিধা আন্তর্জাতিক শ্রম নীতিমালা অনুযায়ী হবে। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও দুবাই ট্যাক্সি কর্পোরেশনের প্রধান নির্বাহী। 1 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের সাথে সুসম্পর্ক ধরে রাখতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। চলতি বছর বাংলাদেশ থেকে 1300 ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিবে আমিরাত। আগামী বছর এর সংখ্যা 2000। বাংলাদেশ থেকে তারা এখন ট্যাক্সি ড্রাইভার নিবে, মোটরসাইকেলিস্ট নিবে, এবং বছরে অন্তত কমপক্ষে 2000 একটা অর্গানাইজেশন এইভাবে অন্যান্য সংগঠনে নিতেছে। সেই হিসাবে আমরা মনে করি যে সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের যে সুসম্পর্ক দীর্ঘদিনের, জাতির জনক বঙ্গবন্ধু সেটা শুরু করেছিলেন 1974 ইংরেজিতে, সেটা কন্টিনিউ আছে এবং কন্টিনিউ থাকবে। আর ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত H.E. আব্দুল্লাহ আলী আল মাহাদি জানান, আন্তর্জাতিক শ্রম নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ পাবে কর্মীরা। For this year, because we are in the middle of 2024, Dubai taxi driver, they will take 1,300 all in total. But this number will be increased by, in the future, will be approximately 2,000 yearly. একটি বেসরকারি সংস্থার হিসাব অনুযায়ী 12 লক্ষ বাংলাদেশি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কাজ করছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ। হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর 1 মাস পর তার উত্তরসূরি নির্ধারণ করবেন দেশটির নাগরিকরা। ধারণা করা হচ্ছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠজনই বসছেন ক্ষমতায়। গাজায় যুদ্ধ ও হিজবুল্লাহ ইসরায়েলের সংঘর্ষের মাঝেই ইরানের এই নির্বাচনের দিকে তাকিয়ে বিশ্ব। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। গেল 2 বছর ধরে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা। 2022 সালের সেপ্টেম্বরে 22 বছর বয়সী কুর্দি নারী মাহসা আমিনি
পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তা সামাল দিতে বেশ বেগ পেতে হয় ইরান সরকারকে। ওই ঘটনায় পুলিশের গুলিতে কয়েকশো মানুষ প্রাণ হারান। বিক্ষোভে জড়িত থাকায় ফাঁসিতে ঝুলানো হয় তাদের অনেককেই। গাজা ইস্যুতে চলতি বছর ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা এবং হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান নিহতে টালমাটাল দেশের ভেতরের দৃশ্যপট। সেই সঙ্গে ইরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি বন্ধে পশ্চিমা চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটে ইরানিদের ভেতর বাড়ছে অসন্তোষ। এর মাঝেই শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। রাইসির উত্তরসূরি বেছে নিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী। তাদের 5 জনই রক্ষণশীল ও একজন মধ্যপন্থী। নির্বাচন ইস্যুতে দেখভালের দায়িত্বে থাকা খামেনি ঘনিষ্ঠ গার্ডিয়ান কাউন্সিল তাদেরই অনুমোদন দিয়েছেন, যেখানে গেলবারের মতো বাদ দেয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে। এবারের নির্বাচনে ভোটদানে কিছুটা বিভক্তিতে ভুগছেন ইরানের তরুণ ভোটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক তরুণদের অনেককেই এই নির্বাচনকে উপহাস বলে বর্ণনা করেছেন। কেউ কেউ বলছেন এটি তামাশারি নির্বাচন। তাদের মতে খামেনির অনুগতদেরই একজন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসছেন। ইরানের মোট জনসংখ্যার 8 কোটির বেশি মানুষের বয়স 30-এর নিচে। ফলে নির্বাচনে বড় একটা ভূমিকা রাখতে পারে তরুণদেরই ভোট। ভোট নিয়ে মঙ্গলবার এক ভাষণে খামেনি বলেছেন, যিনি মনে করেন যুক্তরাষ্ট্রের আনুগত্য ছাড়া কিছুই সম্ভব নয়, সে তার দেশকেও সামলাতে পারবে না। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাজস্ব বোর্ড যেন মতিউর তৈরি কারখানা, জব্দ এনবিআর এর আরেক কর্মকর্তার স্থাবর সম্পত্তি, অবরুদ্ধ 14 জনের 87টি ব্যাংক হিসেব। বিপদে মতিউরের আত্মীয় স্বজন, হঠাৎ করে বাবার প্রতি মেয়ের ক্ষোভ, প্রকাশ্যে স্ত্রী লাকি। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত 3, দমকল কর্মীদের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। বস্তায় মূল্য লেখা বাধ্যতামূলক হলেও বাস্তবায়ন নেই চাল বাজারে, বেপরোয়া মিল মালিকরা, বাস্তবায়নের কাজ চলছে দাবি প্রশাসন। এবং টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ইংল্যান্ডকে 68 রানে হারিয়ে ফাইনালে ভারত, 3 উইকেটে ম্যাচ সেরা স্কোর। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।